ফুলামিন, আপনার কাছে যে 12ই ফেব্রুয়ারি কি হবে এ নিয়ে জল্পনা কল্পনার কোনো শেষ নেই। মানুষ জানতে চায় 12ই ফেব্রুয়ারি মানুষ কি ভোট দিতে যাবে নাকি যাবে না, সহিংসতা হবে কি হবে না, পরিস্থিতিটা কি দাঁড়াচ্ছে, অনেক রকম প্রশ্ন এই 12 ফেব্রুয়ারি কি ঘিরে। তবে সবচেয়ে বড় প্রশ্নের সব প্রশ্নের বড় প্রশ্ন হচ্ছে নির্বাচন কি হবে। দেখেন, এটা ভবিষ্যৎবাণী করার মতো হয়ে যাবে যদি নির্বাচন হবে কি হবে না। এখন পর্যন্ত মানে বাংলাদেশে যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশন আমার মনে হয় অধিকাংশ মানুষ মানে যারা যখন নির্বাচনের জন্য মুখিয়ে আছে, যেমন ধরেন বিএনপি এবং জামাত ছাড়া অধিকাংশ মানুষ আসলে নির্বাচন চায় না। তো যেহেতু চায় না, সেহেতু আমার মনে হয় বাংলাদেশে 12 ফেব্রুয়ারি যেটা হতে যাচ্ছে সেটা যদি নির্বাচনের নামে একটা প্রহসনমূলক কিছু হয়ও, মানুষ বর্জন করবে। এই বর্জনের আপনি বলতে পারেন যে বর্জনটা কিভাবে আপনি বুঝতে পারবেন বর্জনটা। আমি দুটো উদাহরণ দিই, আপনি দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবেন যে নির্বাচন অলরেডি বর্জন শুরু হয়েছে। ছোট উদাহরণ যদিও, যেমন ধরেন এই যে আপনি পোস্টাল ব্যালটের যে আজকে পর্যন্ত যদি আপনি রেকর্ড খোঁজেন, পোস্টাল ব্যালটের সব এখন পর্যন্ত পোস্টাল ব্যালট ব্যাক করছে মাত্র 41%, মানে যেগুলো পাঠানো হয়েছিল 41 মানে 40 পয়েন্ট সামথিং ফেরত আসছে। আর এমনিতে আবার কিন্তু আরও 12,000 ব্যালট ফেরত আসছে পোস্টাল ব্যালট এমনিতেই, মানে এটা জায়গা মতো পৌঁছাতে পারে নাই। তো এই অবস্থা আপনি দেখেন, মানে আপনি যদি এটাই তো হিসাবের কথা যে 41 বা 40 বা 45% পর্যন্ত জামাত এবং বিএনপি বা অন্যরা বা মাঝখানে যারা কোনো দল করে না সেরকম লোকেরা হয়তো ভোট দিছে, আর বাকিটা তো দেয়নি। তো এটা আজকে পর্যন্ত এইটা নমুনা হলো এটা। আরেকটা হলো খুব ছোট্ট উদাহরণ দেয়, সেটা হলো এটা আরো ছোট, অনেক সুন্দর। বাংলাদেশের সকল কারাগারে কিন্তু ভোট হয়েছে, সবাই ভোট দিতে পারছেন। অনেকে ইয়েই হন নাই, ভোটারই হন নাই, জানি নেই ভোটারই দেন মাত্র কত এখন পর্যন্ত টোটাল ভোট কাস্টের যে হিসাবটা দেওয়া হয়েছে মাত্র 9%, 8 থেকে 9%। তো আপনি কারাগারে তো ওগুলো মানুষ নাকি, তো ওরা তো ভোট দেয়নি। তো এগুলো কিন্তু ছোটখাটো কারাগার, কিন্তু মনে হতে পারে হয়তো কারাগার মনে হলে ঢাকা কেন্দ্রীয় কারাগার মনে হতে পারে, গাজীপুর, কিন্তু বাংলাদেশের সর্বত্র সব জেলায় কারাগার আছে। সো কারাগারে কিন্তু একটা বড় জনগোষ্ঠী এখন আটকানো। সেই জনগোষ্ঠীর পার্সেন্টেজটা বুঝতে পারছেন কত পার্সেন্ট যে যারা ভোট দেয়নি। সো আমার কাছে মনে হয় যে 12 ফেব্রুয়ারি কি হবে না হবে জানি না, তবে ভোট বর্জন কর্মসূচি পালিত হবে। মঞ্জুরুল হক, যদি ভোট বর্জন কর্মসূচি পালিত হবে কি হবে না সেটিতে যাওয়ার আগে ধরেন প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি আর জামাত, ফলে কার পক্ষে ভোটের হার কোন দিকে? স্বভাবতই বিএনপির পক্ষে ভোটের হার বেশি, এটা অনুমান করা যাচ্ছে। বিশেষ করে বিএনপির শুকনো নদী, মরা নদীটা গত 25 ডিসেম্বরে তারেক রহমান আসার পরে সরকার এই নদীতে পানি সরবরাহ করেছে বিশেষ কায়দায়, এবং বিএনপির নিজস্ব নেতাকর্মীরা বিএনপির নেতাকে সম্বর্ধনা দেবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে সরকারের সবগুলো বাহিনী, সরকারের সমস্ত ডিপার্টমেন্ট এই লোকটাকে রিসিভ করার জন্য, এই লোকটাকে সম্বর্ধনা দেওয়ার জন্য পাগল হয়ে উঠলো এবং ঢাকা শহর ক্লপস করে ফেলল। তো এর মানেটা হচ্ছে যে তারা ওই সময় বিএনপিকে আপরাইজ পজিশনে নিয়ে চলে যাচ্ছিল জামাতকে দেখিয়ে এই দেখো তোমরা আমাদের কথা শোনো না, কিন্তু এই যে আমরা বিএনপিকে কিন্তু উপরে তুলে দিলাম। এরপর যখন বিএনপির সঙ্গে নেগোসিয়েশনে আসলো, জামাত নেগোসিয়েশন করতে গেল, বিএনপি সরাসরি জামাতের সঙ্গে নেগোসিয়েশন করতে অস্বীকার করলো। তখন আবার সরকার জামাতের পক্ষে যেয়ে বললো বিএনপিকে, এইবার তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো সরকার এখন এই দুইটি দলকে দুই জায়গায় রেখে, পাল্লার দুই জায়গায় রেখে, একবার এর কাছ থেকে এক চিমটি নিয়ে পাল্লার এপাশে রাখে, একবার ওর কাছ থেকে এক চিমটি নিয়ে পাল্লার এপাশে রাখে, ব্যালেন্স করার চেষ্টা করে। এবং সরকারের আলটিমেট প্ল্যানটা হচ্ছে পাকিস্তানের মতো। ইমরান খান যেরকম একটি বেশ টলটলায়মান একটি ভাসমান সরকার গঠন করেছিল, ওই কয়েকজনকে নিয়ে একটা ঐক্যমত্যের সরকার, যে লোকগুলো সবসময় ছিল ভালনারেবল, যে লোকগুলোকে পয়সা দিয়ে টাকা দিয়ে যখন খুশি কিনে ফেলা যায়। তো যখন দেখলো আসিম মনির এবং ডিপ স্টেট যে ইমরান খান রাশিয়ার দিকে ঝুঁকে গেছে, পুতিনের সঙ্গে দেখা করতে গেছে, সরাসরি আমেরিকার বিরোধিতা করছে, ঠিক সেই সময় তাকে ওই তিনটা লোককে জাস্ট পয়সা দিয়ে কিনে তাদেরকে অনাস্থা ভোটে ইমরান খানকে পরাজিত করে।
বাংলাদেশেও এরকম একটি সিস্টেম করা হচ্ছে, ভোটের যদি ভোট হয়, যে জামাত এবং বিএনপিকে এমন সংখ্যক আসন দেওয়া হবে যেন কেউ নিরঙ্কুশ ভাবে এক দল আরেক দলের উপরে প্রভুত্ব করতে না পারে, এবং দুটি দলই যেন এই ইন্টারিম এবং ইন্টারিমের ছায়া যারা থেকে যাবে, এই সকল সুশীল সমাজ, এদের উপরে যেন তারা নির্ভর করে, ডিপ স্টেটের উপর যেন তারা নির্ভর করে। যে কোনো সময় যে কোনো কথা না শুনলে একটা চাবি মেরে দেবে, চাবি মেরে দেওয়ার সঙ্গে সঙ্গে তারা দাম করে পড়ে যাবে। ব্যাপারটা এইরকম একটা জায়গায় দাঁড়াচ্ছে। আমি সাইফুল ভাইয়ের এখানে আরেকটা কথা যোগ করতে চাই। সাইফুল ভাই যে দুটো ছোট্ট উদাহরণ দিয়েছেন, এখানে আরেকটি বড় উদাহরণ হচ্ছে গাজীপুরে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গাজীপুরে কোনো ব্যালট পেপার পাঠায়নি, কোনো ব্যালট বক্স পাঠায়নি। কি কারণে পাঠায়নি তারা সব বিশদে ব্যাখ্যা দেয়নি, খালি বলেছে ওখানে নির্বাচনের পরিবেশ এই মুহূর্তে নেই। তো এই জিনিসগুলো আসলে সিগনিফিকেন্ট জিনিস, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আর এই যে তিনটি ঘটনা ঘটতে যাচ্ছে, আজকে থেকে ঘটা শুরু হলো তিনটি ঘটনা, এই তিনটি ঘটনা একসঙ্গে ঘটার মানে হচ্ছে যে সরকারের ভেতরেরই একটি বড় অংশ চাচ্ছে এই তিনটি ঘটনা ঘটুক। একটা হলো ডিপি ওয়ার্ল্ডকে চিটাগাং পোর্টের নিউমোরিং টার্মিনাল ইজারা দেওয়া নিয়ে গন্ডগোল। আর একটা হচ্ছে যে আপনি কথা দিলেন 15 দিন আগে সরকারি কর্মচারীদের আপনি মহার্ঘ ভাতা দেবেন, বেতন বৃদ্ধি করবেন, পে স্কেল দিলেন, পরে মুহূর্তে আবার আপনি প্রত্যাহার করলেন তারা। আর তৃতীয়ত হচ্ছে যে অদ্ভুত ভাবে ইনকিলাব মঞ্চ এবং ইনকিলাব মঞ্চ বলছে হাদির মৃত্যু রহস্যটা জাতিসংঘ দিয়ে তদন্ত করাতে হবে। এখন জাতিসংঘ ইদানিং যে মানুষের মৃত্যু তদন্ত করে, এইটা তো আমরা আগে জানতাম, ইদানিং জানা শুরু করলাম। তো এই তিনটি ঘটনা দিয়ে মনে হচ্ছে এই বাতাসটা গরম করা হবে, ঢাকা শহরটাকে গরম করা হবে। এই গরম করার পর দুই একটা লাশ পড়ে যদি যায়, খোদা না খাস্তা, ধরে নেন 12 ফেব্রুয়ারি নির্বাচনের মৃত্যু ঘটে গেল। সাইফুল আমিন, আপনি নিশ্চয়ই আজকে নাহিদ ইসলামের জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেটি দেখেছেন। তিনি কি আজকে বললেন যে সেনাপ্রধানের মানে ক্ষমতায় গেলে তারা ওয়াকারুজ্জামানের বিচার করবেন, এবং আপনি দেখুন সেনাবাহিনী কি এই বিচারের মুখোমুখি হতে প্রস্তুত? প্রথমত আপনি খুব সেন্সিটিভ একটা কথা বলছেন। আমি তো মনে করি বিচার হওয়া উচিত। এটা নাহিদ চাক আর জামাত চাক আর যাই হোক, আমার কথা হলো যে চেয়ে থাকে এটা সে তাদের পার্সপেক্টিভে চেয়েছে, কিন্তু আমারও একটা পার্সপেক্টিভ আছে তার বিচার চাওয়ার। কারণ সে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য তা ওথ নিয়েছিল অ্যাজ এ জুনিয়র অফিসার, লাইক লেফটেন্যান্ট যখন হয় তখনই সে শপথ নিয়েছিল। কি শপথ? সে রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, প্লাস সরকারের সরকারকে সে প্রোটেকশন দেবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং সরকারকে প্রোটেকশন দেবে। সে এই দায়িত্ব সে নিয়েছে, সেই দায়িত্ব পালন করেনি। সো তার বিচার হওয়া উচিত। এটা আমারও কার সাথে কে বেইমানি করছে সেটা, আমার সাথে শেখ হাসিনার সাথে বেইমানি করলো না নাহিদের সাথে বেইমানি করলো এটাই শোনা, আমার রাষ্ট্রের সাথে সে বেইমানি করেছে। যেহেতু রাষ্ট্রের সাথে বেইমানি করছে, এটা রাষ্ট্রদ্রোহিতা। সে যা করেছে এই মানে ধরেন আন্দোলন সমর্থনের মাধ্যমে, একটা সরকার পতনের মাধ্যমে একটা দেশকে পুরো উল্টো দিকে চলে যাওয়ার জন্য যে কাজটা সে করেছে, এই জন্য সে তার অবশ্যই নিরপেক্ষ কোনো আদালতে তার বিচার হওয়া উচিত। এবং বিচার করে তাকে আমি মনে করি এই তার সকল এই কি বলে এই কি ব্যাজ র্যাঙ্ক সব কিছু তার কেড়ে নেওয়া উচিত। মানে রিটায়ার করে গেলেও তাকে তার রিটায়ারমেন্টের পর হলো বিচার করে তার র্যাঙ্ক ব্যাচ কেড়ে নেওয়া উচিত। যে তাকে জেনারেল বলা যাবে না, কারণ সে যা করেছে এটা আরও অনেক আগেই সেনাবাহিনীর আরও অনেক অফিসারের হওয়া উচিত ছিল, হয় নাই। কিন্তু বাংলাদেশে একটা উদাহরণ হওয়া উচিত যে সেনাবাহিনীর অফিসারদের এখন যেরকম আছে যে এটা তো হলো আপনি গুম খুনের জন্য এই খুনের জন্য ওগুলো করতেছেন, কিন্তু আপনি রাষ্ট্রের সাথে বেইমানি করছে, এটা তো সবচেয়ে বড় ব্যাপার। এর বিচার যদি একটাবার হয় তাহলে উদাহরণ সৃষ্টি হবে। সেটা কি জন্য হবে না হবে আমি জানি না, এটা হওয়া উচিত। জি, মঞ্জুরুল হক, কিন্তু নাহিদ ইসলাম কেন সেনাপ্রধানের বিচার চাইলেন? তাদের পক্ষেই তো সেনাপ্রধান কাজ করলেন, তাই না? না, তারা তো মনেই করে আছে যে শেখ হাসিনাকে তারা ধরতে পারতেন, তারা নিশ্চিহ্ন করতে পারতেন, সেনাপ্রধানের কারণে পারেননি। সেনাপ্রধান শেখ হাসিনার আত্মীয়, তারা ওই ন্যারেটিভটা ওইভাবে চিন্তা করছে যে সেনাপ্রধান তাদের আত্মীয়, সেনাপ্রধান তাদেরকে সেফ এক্সিট করে দিয়েছে, নিজস্ব প্লেনে করে পাঠিয়ে দিয়ে নিরাপদে বর্ডার ক্রস করতে দিয়েছে। এবং এখন পর্যন্ত যতবার শোনা গেছে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে
যে ভারতীয় সেনাবাহিনী প্রধান একাধিকবার আমাদের সেনাপ্রধানের সাথে টেলিফোনে কথা বলেছেন, এটা করেছেন, তাকে নাকি বাঁচিয়েছেন একবার, বা এই যে কদিন আগে একটা সফট কু হতে যাচ্ছিল সেখান থেকেও নাকি তিনি পরিত্রাণ পেয়েছেন ভারতীয়দের কারণে। এইসব কারণে তার একটা ন্যারেটিভ তৈরি হয়েছে যে তিনি আওয়ামী লীগের প্রতি সফট, এখনো তিনি আওয়ামী লীগকে সেভ করতে চাচ্ছেন, এবং তিনি ৬২ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে সেনাবাহিনীতে সেনানিবাসে আশ্রয় দিয়েছিলেন। এসব কারণে নাহিদ ইসলাম তার বিচার চাইতেই পারে। কিন্তু তারেক রহমানও কিন্তু আজকে না কালকে বোধহয় তিনি ১২ ফেব্রুয়ারির আমি ডামি নির্বাচন নিয়ে সতর্ক করেছেন, সেটাই বা কিসের ইঙ্গিত দিচ্ছে? আমি এখানে একটি ব্যাপারে, আমি ডক্টর ইউনূসের গত ১৮ মাসের শাসনে তাকে আমি একটা জায়গায় তাকে আমি প্লাস পয়েন্ট দেই, টিক চিহ্ন দেই। সেই জায়গাটি হচ্ছে তিনি একটি অসম্ভব কাজকে সম্ভব করেছেন। বাংলাদেশের ইতিহাসে কোন সেনা কর্মকর্তাকে, অর্থাৎ মেজর র্যাঙ্কের ওপর তার সেনা কর্মকর্তাকে সাধারণ আদালতে, কোর্ট মার্শালের বাইরে সাধারণ আদালতে হ্যান্ডকাপ করিয়ে আদালতে তোলা বা পুলিশের গার্ড দিয়ে আদালতে তোলা, এরকম কোন নজির ছিল না। তিনি সেটি করে দেখিয়েছেন। এই একটি কাজ তিনি পজিটিভ করেছেন, যে এইখানে আইনের কাছে আমি যদি তার আইনটাকে যদি বলি যে তিনি খুব নিরপেক্ষভাবে ব্যাপারটা বিশ্লেষণ করছেন, বিচার করছেন, সেই যদি বলি আমি, তাহলে তিনি প্রমাণ করেছেন যে আইনের কাছে সেনা প্রধান বা জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল বা মেজর জেনারেল বা সিপাহী কারোর কোনো মাপ নেই। এটা উনি করে দেখিয়েছেন। যাও, এখন এই যে বিএনপি যে কথাগুলো বলছে, জামাত যে কথাগুলো বলছে, এনসিপি যে কথাগুলো বলছে, এইগুলোকে আপনি ভোটের কথা হিসাবে ধরুন। ভোটের কথা এবং রাজনীতির তাদের নিজস্ব নীতি, এটা সম্পূর্ণ আলাদা। একটা দলের নীতি যেটা থাকে, সেই নীতিটা কিন্তু ভোটে প্রতিফলিত হয় না। ভোটের সময় তাদেরকে অনেক মিথ্যা কথা বলতে হয়, চোখে চোখ রেখে নির্বিকার ভাবে মিথ্যা কথা বলতে হয়। এটা হলো আমাদের বুর্জোয়া রাজনীতির একটা অলংকার। এই অলংকারটা যে যত ভালো করে প্লে করতে পারবে, সে তত ভালো করে গেইন করতে পারবে। জি জি, বুঝতে পেরেছি। সাইফুল আমিন, তাহলে তারেক রহমানের পজিশনটা কি? তারা তো আওয়ামী লীগের সমর্থকদের ভোটও চাইছে, আবার সতর্ক করছে আমি ডামি নির্বাচন নিয়ে, মানে তার ক্যামোফ্লেজটা কোথায়? তার কি ক্যামোফ্লেজ আপনি এখানে দেখতে পেয়েছেন আমি জানি না। আমার কথা হলো, সে আসলে তারেক রহমান বাত কি বাত সব বলে যাচ্ছে। আপনি তারেক রহমানের বক্তৃতা, মানে মাঠের বক্তৃতাগুলো শুনেছেন? একটা না একটু যদি আপনি দেখেন, অলমোস্ট প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জনসভা সে ভুল কথা বলেছে, ভুল তথ্য দিয়েছে। অলমোস্ট এই কালকেও ভুল তথ্য দিয়েছে। তো সে যখন এইসব কথাগুলি বলে, এগুলো হলো কথার কথা, বাদ কি বাদ বলতে পারেন। এটা মানুষ কোনটা খাবে, আমি একটু ইন্টারাপ্ট করি আপনাকে। তারেক রহমানের কথাগুলো কি একটু এনজিও টাইপের লাগে কিনা? আমি ওইভাবে ভাবি না, আমার কাছে ইম্যাচিউরড মনে হয় তাকে। আমার কাছে মনে হয় ইম্যাচিউরড না হলে, আপনি একটা উদাহরণ দিই আপনাকে, সে মানুষকে কিন্তু প্রকাশ্যে চ্যালেঞ্জ করে, এবং ওই মানুষটা তাকে লজ্জা দিয়ে যায়, সেই লজ্জাটা সে বুঝে না। আমি বুঝে বলি, সেটা হলো একটা ঘটনার কথা বলি। আমি এই ভদ্রলোকদের পছন্দ করি না, তারপর তো ঘটনা রইল। মাহফুজ আনাম সাহেব ওনাদের কি একটা সভায় বক্তৃতা দিতে গিয়ে উনি একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছেন। সেই স্ট্যাটিস্টিক্স চ্যালেঞ্জ করেছে, ঢাকা শহরের পানির গভীরতা নিয়ে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিলেন। হ্যাঁ, সেটা স্ট্যাটিস্টিক্স চ্যালেঞ্জ করে ফেললো, একদম মঞ্চের মধ্যে দাঁড়িয়ে বসে একদম আঙ্গুল তুলে উনি বলছে, না আপনার এটা নেই, এত মিটার এরকম। তো মাহফুজ আনাম প্রথম থতমত খেয়ে গেছেন, কারণ মাহফুজ আনাম কথাটা কিন্তু একদম স্ট্যাটিস্টিক্স দিয়েই বলেছেন। শেষ পর্যন্ত বলছে, ঠিক আছে, আপনি আমার চেয়ে ভালো জানেন, এর চেয়ে আপনি তো আমার চেয়ে ভালো জানেন, তারা আপনি ভালো বুঝবেন। এই যে লজ্জাটা দিল, এই লজ্জা থেকে সে কিন্তু মুক্তি পায়নি। সে তার নেয় না, সে দেশের বিভিন্ন জনসভায় এমন জায়গায় যায় বলে হাসপাতাল করবে, মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল করবে বলতেছে, যেখানে অলরেডি একটা মেডিকেল কলেজ আর একটা হাসপাতাল আছে। সো আপনি বুঝতে পারছেন না সে কার দ্বারা পরিচালিত হয় এবং সে কোন মস্তিষ্ক নিয়ে যায়। সে তথ্য এইটা সেটা নিয়ে গেলো, এগুলো সে মনে করে এরকম কথাগুলি বলে ফেললেই তো হয়ে গেল, আর কি কিছু আসে যায়? আপনার কিছু আসে যায় না তো। সো এই ভদ্রলোকেরকে আপনি এত ডিপলি ভাবার কোনো দরকার নেই, আমি মনে করি না। আমি তাকে এত ডিপলি ভাবিও না। আমি বাংলাদেশের মানুষ যে কাউকে ভোট দিতে পারে, যে কেউ প্রধানমন্ত্রী হতে পারে, আপনিও একদিন প্রধানমন্ত্রী হতে পারেন, কোন দিন সুলতানা প্রধানমন্ত্রী হয়ে যাবে জানি না তো। হ্যাঁ, না, বাংলাদেশের মানুষ তো এরকমই ভাই, যে হুজুগ নিয়ে চলে, যে মস্তিষ্ক নিয়ে চলে, যে এটা তো গোল্ডফিশের মেমোরির মতো অবস্থা আমাদের। আমরা কালকে দিনটা ভুলে যাই। আমি একটা আর্টিকেল পড়তেছিলাম, বুঝছেন, যে আমরা কোন একটা দেশ
আমরা কোন একটা জাতি, যে জাতিটা তার স্বাধীনতার ন্যারেটিভ ভুলে যায়। এটা কে? এটা তো শুধুমাত্র আপনি এই জেনারেশনকে দোষ দিবেন, বা আপনার দোষ আছে না, আমার দোষ আছে না, আপনার দোষ আছে না, মঞ্জু ভাইয়ের দোষ আছে না? অবশ্যই দোষ আছে। So, একটা জাতি, যে জাতির এরকম ইতিহাস কিন্তু পৃথিবীতে রেয়ার, এই রেয়ারেস্ট বলতে পারেন। 30 লাখ লোক মারা গেছে, একটা জনযুদ্ধ, পুরো দেশ যুদ্ধ করছে। সেই জাতি 50 বছরের মধ্যে তার জাতির হিরোদেরকে ভুলে যায়, জাতির হিরোদের ক্যারেক্টার নিয়ে অ্যাসাসিনেট করে। সেই জাতির হিরোদের পারলে মাথার মধ্যে পর্যন্ত পেশাব করছে। ইউ হ্যাভ সিন ইট। তো এই জাতির কাছে আপনি এইটা আমি এর বেশি কিছু ইয়ে করি না, বুঝছেন। এখন ধরেন কারাগারে যে বন্দী, তাদের মধ্যে 94% ভোট বর্জন করেছে। 94? হ্যাঁ, 94%। বিদেশি মানে প্রবাসী যারা রয়েছেন, আপনি জানেন এইবার প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ তারা পেয়েছে প্রবাসী থেকেও। তাদের মধ্যে 93% ভোট বর্জন করেছে। এই যে অভাবিত একটা বর্জন, তো 12 তারিখে কি এটা রিফ্লেকশন হবে মঞ্জুরুল হক? আমি তো এখানে অন্যরকম ঘটনা দেখি। ভোটটা হচ্ছে আমার কাছে এখানে মনে হচ্ছে ক্যামোফ্লেজ, স্রেফ ক্যামোফ্লেজ। আপনি কত আসন কাকে দেওয়া হবে, বিএনপিকে কত দেওয়া হবে, জামাতকে কত দেওয়া হবে, ওই জামাতের সেঙ্গাত যারা তারা কত পাবে, বিএনপির সেঙ্গাত যারা, যে বামপন্থীরা কয়েকজন কোদাল টোদাল নিয়ে নেমেছেন, হাতুড়ি কোদাল টোদাল নিয়ে, তারা কত পাবেন সব ভাগ করা আছে। ভাগ করে সেই ভাগ নিয়ে একটা জাতীয় সরকার গঠিত হবে, একটা এই সরকারের মতন আপনার আপনার জাতীয় সরকার টাইপের একটা সরকার গঠিত হবে, যেই সরকারটা ডক্টর ইউনূসকে 280 দিন সময় বরাদ্দ করবে। গণপরিষদ সরকার টাইপের, গণপরিষদ, তারা সংসদ সদস্য থাকবে, এট দ্য সেম টাইম তারা গণপরিষদের সদস্যও থাকবে। ওই 280 দিনের ভিতরে এই যে তাদের যে জুলাই সনদটা, যে সনদটা হচ্ছে সংবিধানের কবর রচনা করবে, সেই কবরের উপরে নতুন করে জুলাই সনদ আর একটা তৈরি হবে, তৈরি হয়ে একটা সংবিধান তৈরি হবে। সংবিধানটাকে এদেরকে দিয়ে পাশ করানো হবে। পাশ করানোর পর তারপর যখন দেখা যাবে যে সেই সংবিধানে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা প্যারালালি এসে গেছে, তখন যদি ডক্টর ইউনূসের মনে হয় যে তিনি আরো 5 বছর বাঁচবেন বা 10 বছর বাঁচবেন, তিনি প্রেসিডেন্ট হতেই পারেন, তখন তিনি প্রেসিডেন্ট হবেন। তার আগ পর্যন্ত এই লোকগুলোকে আমার কাছে মনে হয় জাস্ট পুডল। এই লোকগুলো যারা নির্বাচনে জয়ী হবেন, তারেক জিয়া রহমান থেকে শুরু করে এই শফিকুর রহমান পর্যন্ত, এই প্রত্যেকটা লোককে মনে হয় ডক্টর ইউনূসের হাতের পুডুল। জাস্ট এই লোকগুলোকে নাচাচ্ছেন তিনি। এই লোকগুলোকে কাউকে বলছেন তুমি 175, তুমি 225, তুমি 85, তুমি 72। এই যে ভাগাভাগিটা হচ্ছে প্রতিদিন, কিন্তু এই রেশিওটা কম বেশি হচ্ছে, ভাগাভাগি হচ্ছে। এইটাকে ইলেকশনের আপনি ইলেকশন না বলে আপনি ইলেকশনের ক্যারিকেচার বলতে পারেন, বা ইলেকশনের ডেমনস্ট্রেশন বলতে পারেন। সবকিছু আগেই ঠিক হয়ে আছে। যদি বড় ধরনের কোনো ঘটনা না ঘটে আগামী 3 দিন, ঘটার সম্ভাবনা আছে। আগামী 3 দিন আরো হাদির মতো ঘটনা ঘটতে পারে। আপনার রংপুরের ওই ছেলেটা কি নাম, তার মতো ঘটনা ঘটতে পারে। যদি না ঘটে তাহলে ডেমনস্ট্রেশনটা ঠিক ভালো হবে। আর যদি ঘটে যায় তাহলে দেখা যাবে যে না, ওই যে 10 জন 9 জন যে পাসপোর্ট জমা দিয়ে সিভিল পাসপোর্ট নিয়ে নিয়েছেন, ব্যক্তিগত পাসপোর্ট, তারা চম্পট দেবেন এবং সরকার একটা পর্যায়ে যে দেখবে তার আশেপাশে আর কেউ নেই। তো এই জায়গাটায় সমস্ত দোষটা যেন আওয়ামী লীগের উপর চাপিয়ে দেওয়া যায়, সেই জন্য আজ থেকে এক সপ্তাহ আগে একটা অর্ডিন্যান্স জারি করে দেওয়া হয়েছে যে ইলেকশনে যদি কোনো গন্ডগোল হয় তাহলে ধরে নিতে হবে সেটা আওয়ামী লীগ করেছে। তো আপনি এর থেকে সাজানো গোছানো আর কি দেখতে চান? একেবারে সাজানো গোছানো। আমি জয়ী হব, আমি যদি কোনো কারণে পরাজিত হই, তাহলে বুঝতে হবে যে আপনি আমাকে পরাজিত করেছেন। সেই বাঘের এবং আপনার মেষ শাবকের পানি খাওয়ার মতো। তুই গোলা না করলে কি হয়, তোর বাপ করেছে, তোর বাপ যদি না করতো দাদা করেছে। গোলা পানি তুই করেছিস ঠিকই, তো আমি জয়ী হব এটা জানা কথা, যদি না হই আপনার কারণ। এটা তো হিসাব করা ক্লিয়ার। আমি তো একটা দৃশ্য দেখে ইদানিং বাংলাদেশে দেখে খুব আতঙ্কিত বোধ করি না। আমার মনে হয় যে
এটা আমি একটু আমার ফিলিংসটা বলছি। এই জামাতের জুব্বা পরা নারীদেরকে যেভাবে করে রাস্তায় নামিয়েছে, যারা পুরুষের কথা ছাড়া উঠবস করতে চায় না, তো ধরেই নেই তারা তো আর স্বেচ্ছায় রাস্তায় নামেনি, তারা পুরুষের কথাতেই নেমেছে, তাই না? ফলে তাদের তো কোনো ভয়েস নাই, এটা তো আমরা আগে থেকেই জানি, এবং জামায়াত তো সেটি স্বীকার করে নিয়েছে। কিন্তু তারা যে ডেমনস্ট্রেশনটি করছে, এটি দিয়ে কি বোঝাতে তারা চায়? এবং আপনি যদি নারীর অংশগ্রহণটি দেখেন, সেখানে প্রবাস থেকে যেই 5 লাখ মানুষ ভোট দিয়েছে, এর মধ্যে মাত্র 3% নারী। যদি এটিকে আমরা, আমাদের সামনে তো ভোটের এখন এই মুহূর্তে স্যাম্পল এটাই, সো 3% মাত্র নারী ভোট দিয়েছে 5 লাখের মধ্যে। ফলে নারীরা এই ভোট বলা যায় বর্জন করেছে। বাংলাদেশে যখন সত্যি 12 ফেব্রুয়ারি যদি নির্বাচনটি হয়, বাংলাদেশের নারীরা এই জুব্বাদের কাছে কি কি ধরনের ভূমিকা পালন করবে? তারা কি পরাজিত হবে, নাকি এই জুব্বারা জিতবে? দেখেন, আমি এই ভোটের পার্সেন্টেজ দিয়ে বা দিয়ে আমি নারীদের এটা বিবেচনায় নেই না। নারীদের ব্যাপারটা দেখেন, আমাদের দেশের নারীরা বরাবরই বিপ্লবী, বিদ্রোহী, সব জায়গায় তাদের ভূমিকা কিন্তু খুব থাকে। আপনি প্রত্যেকটা আন্দোলন নারীদের ভূমিকা কিন্তু অসাধারণ ভূমিকা থাকে, কিন্তু পরবর্তী তারা কি হয়, তারা ডিসিভড হয়, প্রতারিত হয়। কিন্তু তারা এটা থেকে বুঝে না, তারা আবার আরেকটা আন্দোলনও একই রকম ভূমিকা রাখে, তারা আরেকটা আন্দোলনও একই রকম ভূমিকা রাখে। এবং কি বলা যেতে পারে, আমাদের দেশের পুরুষ বা নারীর মধ্যে এই ব্যাপারে কোনো পার্থক্য নেই, হুজুগে ঝাঁপায় পড়া। তো হুজুগে ঝাঁপায় পড়ছিল, আন্দোলন করছে, সেখান থেকে তাদের কিছু না দিলেও তাদের কিছু করা যায়নি, এবং তারা কিছু আদায় করতে পারার মতো শক্তিও তাদের নেই। সেখানে জামাতের এই জব্বাধারীরা তাদেরকে মানে কতটুকু রিপ্রেজেন্ট করে এটাও বড় ব্যাপার। কারণ এরা তো ওই আন্দোলনের পরে বা নারীদের, আপনি দেখেন বড় বড় নারী নেত্রী একজনও কি সামনে আছে? একজনও আছে? সব কিন্তু লুকিয়ে গেছে। ওই আন্দোলনের সময় সবাই কিন্তু খুবই ছিল। আজকে দেখলাম মোশাররফা মিশু তিনি নির্বাচন কমিশনে গেছেন যে জামায়াতের আমিরের নির্বাচনে প্রার্থিতা বাতিল করতে হবে। ওনাদের হঠাৎ এত লাগছে কেন? লাগছে হলো যে তার তো এনজিও আছে, ঠিক আছে, একটা অ্যাক্টিভিটিস তো দেখাইতে হবে, যে এখান থেকে ফান্ড পায়, ওই ফান্ডগুলির ব্যাপারে তার একটা অ্যাক্টিভিটিস দেখাইতে হবে না? দ্যাটস অল ভাই। বিশ্বাস করেন, মানে মানে আমার এক সাংবাদিকতার জীবনে বহু এনজিও নারী নেত্রী দেখেছি, তাদের ভেতর বাহির পুরোটা জানা আছে আমার। বহু মহিলা নেত্রীকে আমি দেখেছি, ভেতর বাহির জানা আছে, উপরে সামনে একটা, পেছনে আর একটা। things they do in front of people is different they do inside their home. So এরা ডিফারেন্ট। আমাদের সামনে নেত্রীরা হলো ডিফারেন্ট নেত্রী, যারা যে মানুষরা নেতা হওয়ার কথা ছিল, যে নারীরা নেতা হওয়ার দরকার ছিল, যারা আসলেই নেতৃত্ব দেয়, তারা তো নেতা হয়নি। আপনি এনজিও নেত্রী কারা হয়েছে? কোনো না কোনোভাবে প্রিভিলেজড লোক। আপনি চেহারাগুলো ভাষণ তো কোনো না কোনোভাবে প্রিভিলেজড। কোনো ইয়া থেকে উঠে আসা একজন মাত্র আছে, কি যেন নাম, তাকেও আবার আমেরিকা খেয়ে ফেলছে, কল্পনা আক্তার। এইটাই বোধহয় একমাত্র নারী নেত্রী আছে। আর কে আছে বলেন তো? আর এমনি অ্যাজ এ হোল আমাদের যারা নারী নেত্রী, তারা তো যার মতিয়া চৌধুরীর মতো একজন নেত্রী কোথায় পাবেন আপনি? বা ধরেন এরকম নেতা, সাজেদা চৌধুরীর মতো এরকম নেতা কোথায় পাবেন আপনি? আইবি রহমানের মতো নেতা কোথায় আছে? আমাদের নাই, কোনো পর্যায়ে আমাদের নাই। হ্যাঁ, আমাদের ইভেন কমিউনিস্ট পার্টির মতো জায়গাতে, কমিউনিস্ট পার্টি যেটা সবচেয়ে বেশি, কমিউনিস্ট পার্টি কি নেতা বানাতে পারছে? সাইফুল ভাই, আমি আজকে ওই আলোচনায় যেতে চাই না, থাকতে পারতো। আওয়ামী লীগ তার যারা যোগ্য নারী নেতৃত্ব তৃণমূল থেকে উঠে এসেছিল, তাদেরকে তারা মনোনয়ন দেয়নি, এমপি বানায়নি। তারা কারো স্ত্রী, কারো বোন, কারো শালী, এদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, সংসদে পাঠিয়েছে। যোগ্য নারীদেরকে আওয়ামী লীগ পাঠায়নি। এটা নিয়ে আমরা নিশ্চয়ই অন্য সময়, আমি তো আওয়ামী লীগের প্রশংসা করি নাই রে ভাই। আপনি হঠাৎ আওয়ামী লীগের উপরে খেপলেন কেন? আওয়ামী লীগের সামনে যে সুযোগটা ছিল তারা সেটা মিস করেছে, একটু বলে রাখলাম। মতিয়া চৌধুরী, না সেটা বলে রাখেন, কিন্তু আওয়ামী লীগের উপর আপনি এখন খেপার কোনো দরকার নেই। কারণ এই যে আজকে আপনি তো একজন মতিয়া চৌধুরীর নাম বলতে পারলেন না, আপনি তো একজন সাজেদা চৌধুরী দেখাতে পারলেন না। এখন তারা তো আমাদের মধ্যে ছিল, দল হিসেবে আওয়ামী লীগ সেই না, কে আছে? আর না, আপনি যে কথাটা বললেন, একজনও তৈরি হয় নাই, একজনও তৈরি হয় নাই। আপনি শুনেন, যুব মহিলা লীগের একজনও তৈরি হয় না। আমারটা শেষ করতে দেন। যুব মহিলা লীগের কয়জন পুলিশের লাথি মারা ছাড়া কে নেত্রী ছিল আপনাদের এখানে, যাকে মতিয়া চৌধুরী পর্যায়ে নিতে পারবে, বাকি সাজেদা চৌধুরী পর্যায়ে নিতে পারবে? কাকে বলেন? নাম 10 জনের নাম আমি আপনাকে বলতে পারবো। সেজন্য বলছি আজকে আমি এই আলোচনাটায় যেতে চাই না।
আর একদিন করব, কারণ এটি করা Okay. দরকার, ভবিষ্যতে নিশ্চয়ই করব যখন আমাদের অবস্থা বদলাবে। আমাদের বলতে আমি বলছি বাংলাদেশের যে নারীরা এখন চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, আগে সেইটার সমাধান হওয়া জরুরি, পরে আমাদের কোথায় কোথায় সংশোধন হওয়া দরকার নিশ্চয়ই সেগুলি নিয়ে আমরা আলোচনা করব। আমি শেষ করব, আমার সময় খুবই অল্প। মঞ্জুরুল হক, আপনি যদি দেখেন যে এখন এই যে বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইউনূস সরকার নানানভাবে মোচড়ামুচড়ি করছে, সরকারের একটি অংশই চাইছে না নির্বাচন হোক, তারা নানা রকম গেম প্ল্যান করছে বলেও শুনতে পাচ্ছি। আলটিমেটলি 12ই ফেব্রুয়ারি কি রক্তক্ষয়ের দিকে আগাচ্ছে, নাকি একটা নীরব বিপ্লব তারা করে ফেলবে? এই কথাটা দিয়ে আমি শেষ করব, তার আগে আমি সাইফুল ভাইয়ের কথা একটু যোগ করব, যেটা আপনি সাইফুল ভাইকে বলতে দিলেন না, সেটা আমি একটু যোগ করি। সেইটি হলো যে ধরুন আমি এই জায়গাটায় বিশ্বাস করি যে আপনি একজন বিবেক সম্পন্ন মানুষকে, সচেতন মানুষকে 100টি টাকা দিলেন ভাত খাওয়ার জন্য, সেই মানুষটি কি করবে? তার যদি আত্মমর্যাদা থাকে, সে আপনার একটি কাজ করে দেবে। সে আপনার কাছ থেকে ওই 100টি টাকা সাহায্য বা ভিক্ষা হিসাবে নেবে না, অনুদান হিসাবে নেবে, নিয়ে আপনার একটি কাজ করে দেবে। সে বলবে আপনাকে আমি একটা কাজ করে দেব, তার বিনিময়ে আপনি টাকাটা নেব। আপনাকে যখন 30টা আসন দেওয়া হলো, সংসদের যে অলংকার বলি আমরাকে, যেগুলোকে অর্নামেন্টস বলি আমরা, সংসদের 30 জন, সেই 30 জনের একজন ব্যক্তি কি কখনো বলেছেন যে আমরা ভোটে জিতে আসব? না, নোবডি। মঞ্জু ভাই, আপনি কিন্তু ওই আলোচনাতে আপনি আবার যাচ্ছেন। আমার আমি ইতিহাস বলে যে এটা কেউ বলেননি, এটা বলা উচিত ছিল, অন্তত একজনের বলা উচিত ছিল যে আমরা এইভাবে অনুদান নেব না, আপনাদের কৃপা নেব না, আমরা ভোটে জিতে আসবো। মঞ্জু ভাই, আপনারা আবার আলোচনাটা ওই জায়গাটা নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, নিলাম না ওই আলোচনায় নিলাম না। এবার আপনার প্রশ্নের না, এবার আপনার এই আপনার প্রশ্নের প্রশ্নের উত্তর উত্তর দিই। আমাকে দিতে হবে। একজন নারী হিসেবে আমি এখানে দায়বোধ করি, কারণ আচ্ছা, ঠিক আছে। আপনি তো ওই 30 জন নারীকে ওই রকম অলংকার নারীদের কি নিয়েছেন যারা বলতে পারবে না যে আমি সরাসরি নির্বাচন করে আসব। আর যেই সব নারীরা ধরেন ছাত্রলীগের, যুবলীগের, যেই সব নারী নেত্রীরা এই যোগ্যতা রাখে, আপনি তাদেরকে সংসদেই পাঠান নাই। আপনি কারো বউ, কারো বোন, কারো শালী, শিল্পী, অমুক সমুক তমুককে পাঠিয়েছেন, ওই নারীদেরকে আপনারা বঞ্চিত করেছেন। আমি এই প্রসঙ্গটি বলেছি। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, যে আপনি এখন প্রসঙ্গে যাচ্ছি না, আপনার প্রশ্নের উত্তরটাই আসি। সেটা হলো যে 12 তারিখে যেটা ঘটতে যাচ্ছে, সেটা আমার ধারণা যে সরকারের ভেতরেই দুটো বড় ধরনের ভাগ হয়ে আছে মোটা দাগে। একটি ভাগ মনে করে নির্বাচনটা হওয়ার দরকার নেই, নির্বাচনটা হলে আমাদের বিপদ বাড়বে। এটা কিন্তু দেশের জন্য না, দেশের উপকার অপকারের ব্যাপার না, সম্পূর্ণটা তাদের পার্সোনাল ব্যাপার। একটি গ্রুপ মনে করছে সরকারের যে তারা নির্বাচনটা হয়ে গেলে বিপদে পড়বে, কারণ তারা যে ক্ষমতার অপব্যবহার করেছে, সেই অপব্যবহার করার কারণে জামাত আসুক আর বিএনপি আসুক, যেই আসুক, তাদেরকে যে লেজিটিমেসি দেবে এরকম কোনো গ্যারান্টি তারা পায়নি। আর একটা গ্রুপ মনে করছে যে নির্বাচনটা হয়ে গেলে তারা রিলিফ পাবে, নির্বাচন না হলে তারা বিপদে পড়বে। এই দুটো গ্রুপের কারণে, এই দুটো গ্রুপ কিন্তু নির্বাচন, এক গ্রুপ হওয়াতে চাচ্ছে আর এক গ্রুপ বানচাল করতে চাচ্ছে। এখন এই বানচাল করতে চাওয়া এবং হওয়াতে চাওয়ার যে ইনার কলিশন, এই ইনার কলিশনের সাথে যদি আপনি কমনওয়েলথের যে ছোট্ট একটি বাণী আপনি যদি যোগ করেন, কমনওয়েলথ বলেছে জয়ের প্রশ্নের উত্তর, জয়ের কথার প্রেক্ষিতে, যে না, এই আওয়ামী লীগের মতো একটি দলকে বাইরে রেখে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন এটা হয় না, আমরা আপনার এই কথার সাথে একমত। যদি এটা হয়, যদি কমনওয়েলথ এটা বলে, যদি ইউরোপীয় ইউনিয়ন এটা বলে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এটা বলা হয়, যদি ভারত থেকে এটা বলা হয়, তাহলে আমার ধারণা শেষ মুহূর্তে যে 11 তারিখে রাতের বেলায় যে নির্বাচন পোস্টপন্ড হয়ে যেতে পারে, আমার একটা সম্ভাবনা মনে হচ্ছে আমার কাছে এটা। আর যদি হয় এটা, তাহলে এটাকে আমি নির্বাচন বলবো না, এটাকে বলবো নির্বাচনের একটা ডামি করা হলো, ডেমনস্ট্রেশন। জি, সাইফুল আমিন, শেষ প্রশ্ন করছি আপনাকে, যে এরই মধ্যে প্রায় 10,000 ভুয়া পর্যবেক্ষক ধরা পড়েছে। এদের নিয়োগ দেওয়ার কি উদ্দেশ্য ছিল? আপনি এই ধরনের ঘটনাগুলো যদি ইয়ে করেন, এটা একটা ঘটনা। আমি আরো কয়েকটা ঘটনা আপনাকে উল্লেখ করি। সেটা হলো, যেমন ধরেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে যে বলল যে আমি সীমান্তে সেনাবাহিনী পাঠাবো প্রয়োজনে, কথাটা কেন? জাস্ট থিঙ্ক, এই চেষ্টাটা তাদের ব্যর্থ হয়েছে। নির্বাচন বানচাল করার এই চেষ্টা ব্যর্থ, কারণ এই যে 10,000 আপনি, এরা মাত্র 123টা বা কতটা আসনে এরা নির্বাচন পর্যবেক্ষণ করার কথা। তাহলে আপনি যদি ভাগ করেন
জাস্ট ভাগ করেন, একটা আসনে কতজন পড়ে, প্রায় 100 জনের মতো করে পড়ে যায়। তো আপনার দুটা কেন্দ্রে মপ করলেই তো হয়ে যায়। এই পর্যবেক্ষকরা যে মপ করতো না, হু নোস, কারণ এটা কেউ চেনে না, কারণ এটা পুরো কন্ট্রাক্টারিতে ছিল। নির্বাচন পর্যবেক্ষণ একটা কন্ট্রাক্টারি হয়েছে, সে ফেসবুকে আমন্ত্রণ আছে, তার সমমনারা যারা জুলাই চেতনা ধারণ করে তারা তার সাথে যোগাযোগ করতে এবং তাদেরকে সে নির্বাচন পর্যবেক্ষক বানাবে। এরা কি পর্যবেক্ষক? না, এরা জুলাইয়ের কর্মী। এই 10,000 ছিল জুলাইয়ের কর্মী। এটা শেষ মুহূর্তে এখানে আপনি প্রথম আলোকে হবিগঞ্জ রিপোর্টারকে কৃতিত্ব দিতে পারেন, সে এটা ইনভেস্টিগেট করে বের করছে। আপনি এইটা নিষেধ করার জন্য, এইটা মানে এটা বাতিল করার জন্য আপনি জানেন ইসি সচিবকে কোথায় যেতে হয়েছে? প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে হয়েছে। পরশু হ্যাঁ গতকাল আমাদের হলো পরশুদিন বা গতকাল ইসি সচিবের সাথে ফুল ক্যাবিনেটের বৈঠক হয়েছে। ইসি সচিব ওখানে যা বলছে আমরা এটা বাতিল করতে হবে, আর ক্যাবিনেটের কিছু অংশ লোক ছিল আদিলুর রহমান এবং এরা এটা বাতিল করতে চায়নি। তাদের একটা এফর্ট কিন্তু সবসময় আছে কোনো না কোনোভাবে বানচাল করার। এবং আপনারা দেখেন আমাদের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা হঠাৎ করে সেনাবাহিনীর সীমান্তে নর্মাল নিয়মে যে কোনো দেশে যুদ্ধ পরিস্থিতি না হলে 8 কিলোমিটারের মধ্যে সেনাবাহিনী যায় না, যাবে না। এটা বর্ডার রক্ষা করার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্স থাকে, সব দেশের এরকম সিস্টেম। সেনাবাহিনী যাবে, সেনাবাহিনী কখন যাবে? যুদ্ধ পরিস্থিতি ফিল করলে। তো বাংলাদেশে কি যুদ্ধ পরিস্থিতি এখন ফিল করতেছে যে সেনাবাহিনী পাঠানোর কথা, সে হঠাৎ করে কোনো কথা নেই বার্তা নেই, সে কিন্তু বলে দিল। এই ছোটোখাটো ঘটনাগুলো যদি আপনি দেখেন, এই পাশা বলেন পাশার এফার্টটা ওদের শেষ হয়েছে। এখন এই সেনাবাহিনী কেন কেন সীমান্ত এলাকায় সেনাবাহিনী যাবে, কি জন্য? আবার আমি বিশ্বাস করতে চাই যে ফুলকোর্ট ডাকা হয়েছে সাডেনলি সোমবার দিন, কথা নেই বার্তা নেই, ফুলকোর্ট ডাকা হলো। আচ্ছা, ফুলকোর্টে ধরেই নিলাম এটা সাধারণ নিয়মে কি যেন ওদের বদলি, তারপর ছুটি ছাটা এগুলো নাকি, তো ফুলকোর্টে ছুটি ছাটা এগুলো হবে, ঠিক আছে, কিন্তু আজ সোমবারই কেন কেন এটা বৃহস্পতিবার না বা পরবর্তী সোমবার না, এটা কেন? মানে আমার কাছে মনে হয় না কিছু কিছু ঘটনা এই সময়গুলোতে ঘটতেছে যেগুলো কোনো না কোনো ইঙ্গিত বহন করে নির্বাচন না হওয়ার জন্য। এরা তো একদিকে নির্বাচন বর্জন, একদিকে সরকারের একটা অংশ আছে যারা নির্বাচন চায় না। মুজিব বলছেন দুইটা ভাগ, বিশাল ভাগ দুইটা, একটা হলো বুড়িয়া ভাগ, বুড়াদের একটা ভাগ যারা নির্বাচন দিয়া কোনো মতে দিয়া পালা যেতে পারলে, সালেউদ্দিন সহ অন্যান্য যারা আছেন তারা। আর আরেকটা গ্রুপ আদিলুর রহমান, রেজওয়ানা, এরা পুরা গ্রুপটা হলো ইউনুসকে একদম ঘিরে রাখছে কোনোভাবে নির্বাচন না হওয়ার জন্য। এই 10,000 পাশা নামে যে সংগঠন 10,000, এটা বেসিক্যালি কিছুই না। আপনি 20টা কেন্দ্রে যদি আপনি মপ করতে পারেন তাহলে তো হয়ে যায়, শেষ, নির্বাচন শেষ। তো অনেকগুলা সিমটম আছে এখন পর্যন্ত নির্বাচন বানচাল হওয়ার, কিন্তু সেটা কতটা কি সেটা আপনি তো ভবিষ্যৎবাণী করা যাবে না। একটার পর একটা ঘটনা বেরোবে, এটা খাতা খোলার মতো আর কি, পাতা খুলতে থাকবে, আমরা দেখতে থাকবো, দেখা যাক কি হয়। আসলে তবে বর্জন কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। জি, আসলে এতগুলো উইন্ডো তারা খুলে রেখেছে, মানে খেই হারানোর মতো মানুষের অবস্থা, যে কোন উইন্ডোটা দিয়ে তারা কি কাজ করাচ্ছে। শেষ প্রশ্ন, আপনারা যেটি দুজনের একজনও বললেন না, সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোটারদের উপরে অস্বাভাবিক রকমের চাপ তৈরি করা হচ্ছে, তাদেরকে ভয়ার্ত করা হচ্ছে, আতঙ্কিত করা হচ্ছে, যাতে করে তারা ভোট দিতে যেতে বাধ্য হয়। অন্যদিকে হিন্দু সম্প্রদায়ের উপর এই চাপ দ্বিগুণ, তিনগুণ, চতুর্গুণ। আপনারা কি দেখেন যদি তারা ভোট দিতে না যায়, যেহেতু একটা ভোট বর্জনের কর্মসূচি আছে, তাহলে কি হতে যাচ্ছে আওয়ামী লীগের উপর এবং হিন্দু সম্প্রদায়ের উপর? মঞ্জুরুল হক। এইটার একটা টেকনিক্যাল দিক আছে, সেটা হলো যখন কোনো নেতৃস্থানীয় ব্যক্তি ঘোষণা দেন যে আপনারা ভোট দিতে যাবেন না, তিনি নিরাপদ জায়গায় বসে ঘোষণাটি দেন, সেটা গণভবনে বসে হোক, রাষ্ট্রপতি ভবনে বসে হোক বা অন্য দেশের কোনো জায়গায় বসে হোক। কিন্তু যে ব্যক্তিগুলো স্থানীয় পর্যায়ে বসবাস করে, মাঠ পর্যায়ে বসবাস করে, সেই ব্যক্তিগুলো জানে তার ওখানে বসবাস করতে গেলে তাকে কতগুলো টেকনিক্যাল জিনিস ফলো করতে হয়। যেমন ধরুন যে আপনি ভোট দিতে যাচ্ছেন না, এখন ভোট দিতে গেলেন না, আপনার এখানে জামাত শক্তিশালী, জামাত পরাজিত হওয়ার পরে প্রথম চোটটাই আপনার উপরে আসবে যে আপনি যদি ভোট দিতে যেতেন তাহলে কিন্তু আমি পরাজিত হতাম না, কারণ আপনাকে আমি সেভ করেছি, আপনাকে আমি 5 আগস্টের পরে আপনাদের একজন লোককে হলেও আমি সেভ করেছি। এই যে ব্যাপারগুলো, যে কোনো কোনো জায়গায় জামাত আওয়ামী লীগের কোনো কোনো লোককে সেভ করেছে, একজন দুইজনকে, সেটাকে তারা একটা বিশাল
উপমা দেওয়ার জন্য, একটা এক্সাম্পল দেওয়ার জন্য তৈরি করেছে। কোন কোন জায়গায় বিএনপির নেতাকর্মীরা পয়সা খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সেভ করেছে, পয়সা খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে দেশ ত্যাগ করতে সুবিধা সাহায্য করেছে। কারণ সেই লোকগুলোও চাচ্ছে যে আওয়ামী লীগের যে লোকগুলোকে আমরা হেল্প করেছি তারা যদি আমাদেরকে ভোট না দেয় তাহলে এই লোকগুলোর উপরে টর্চার নেমে আসে। এই জিনিসটা হচ্ছে স্থানীয় পর্যায়ে ম্যানেজমেন্ট করতে হয়। এটা কোনো কেন্দ্রীয় নেতৃত্বের যে আদেশ সেটা কিন্তু এখানে হুবহু ফলো হয় না, করা যায় না। আমি একটা জায়গায় বসবাস করলে, আমার সেই সমাজে বসবাস করলে যদি আমি বাসায় বসে থাকি, তাহলে যে ব্যক্তি পরাজিত হবে সেই ব্যক্তি মনে করবে যে এই একটি মাল একটা ভোট দিয়ে দিয়েই কিন্তু আমার 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 ইজ্জতটা শেষ করছে, ও গেলেই কিন্তু আমার এই ঘটনাটা ঘটতো না। যদি কেউ 1 ভোটে হারে বা 2 ভোটে হারে তাহলে কিন্তু আপনাকে সে টার্গেট করবে। এইসব কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্বিধাগ্রস্ত আছে। পারতপক্ষে কেউই চাইবে না ভোট কেন্দ্রে যেতে, কিন্তু যদি তার অস্তিত্বের প্রশ্ন আসে, তার টিকে থাকার প্রশ্ন আসে, ডেফিনেটলি সে ভোট কেন্দ্রে যাবে। এমন হতে পারে সে ভোট কেন্দ্রে যে ব্ল্যাঙ্ক ভোট দিয়ে চলে আসলো, কাউকে ভোট দিল না, কিন্তু কেন্দ্রে গেল লোকজনের সামনে, সবার সামনে হেঁটে হেঁটে, বিএনপির লোকের সামনে, জামাতের সামনে হেঁটে হেঁটে সে ভোট কেন্দ্রে যাবে। এই ঘটনাগুলো কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব ঠেকাতে পারবে না। সাইফুল, আপনি আপনার শেষ রিমার্কসটা বলতেন। আমার শেষ রিমার্কস তো আমি একটা জিনিসে বিশ্বাস করি যে বর্জন কর্মসূচিতে মানুষ অংশগ্রহণ করবে, সেটা বিভিন্ন পদ্ধতি হতে পারে। আপনি বর্জন মানে কি আমি ভোট কেন্দ্রে যাবো না এমন নাও হতে পারে। আমি ভোট কেন্দ্রে যাবো, আমি ভোটটা দেবো না, আমি ভোট কেন্দ্রে যাবো, ভোটটা নষ্ট করে দিয়ে আসবো। আমার যে কৌশল নিতে হয় সেই কৌশল আমি নেব। আমার মনে হয় আর কি ভোট বর্জন এখানে বলতে একেবারে ফিজিক্যালি যাবে না, আমার মনে হয় না। আওয়ামী লীগ কিন্তু 12 তারিখে যদি নির্বাচন হয়, আমি আপনাকে বলি আওয়ামী লীগ 12 তারিখে প্রকাশিত হবে, কিছু হলো তারা প্রকাশ পাবে, সেটা ভোট দিতে যাওয়ার নাম করে হোক আর যেমনি হোক। এই যে ভোট দেওয়ার জন্য চাপ দিচ্ছে, এটা বুমেরাংও হতে পারে। তারা যাবে, ভোট দিতে যাবে, ভোটটা নষ্ট করবে, ভোট তারা কোনোভাবে তার ভোট কাস্ট মানে গণনা করার মতো দেবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। কিন্তু এদেরকে বরং যে চাপগুলি দেওয়া হচ্ছে, বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে আসার যে জন্য ভয়ে ছিল, এই চাপ দেওয়ার কারণে তারা কিন্তু প্রকাশ্যে আসার সুযোগটা পাবে। সো ইট উইল বি ইন আওয়ামী লীগস বেনিফিট যে তারা সামনে আসতেছে। তো এটাই আমি মনে করি যে ভোট বর্জন কর্মসূচিটা সময় যখন চাপ দিবে, আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে আরো বেশি আসবে এবং আরো বেশি ভোট বর্জন কর্মসূচি বোঝা যাবে। এটা আমি মোটামুটি একটা, এই যে চাপের ব্যাপারটা আজকে আমি বলতে চাই নাই, তারপরে এই কৌশলটা কিন্তু তারা গ্রহণ করেছে, আমি বলতে পারি যে তাদের উপরে চাপ দিয়েছে, তো এটাই তারা কৌশল নেবে সামনে আসার। জি, তার মানে আপনারা বলতে যাচ্ছেন যে ওই যে হ্যাঁ ভোট না ভোট এগুলি কোনো কিছুই নয়, বর্জন ভোট জয়যুক্ত হবে, তাই তো?